আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায় জানালেন সেনাপ্রধান। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। সমৃদ্ধ বাংলাদেশ করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার। ছাত্র জনতার বিজয় নস্যাৎ করতে দেয়া যাবে না বললেন তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে দেশের সব পুলিশ সদস্যকে কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মইনুল ইসলাম। সাম্প্রতিক ঘটনায় দুঃখ প্রকাশ। রাজধানী সহ সারা দেশে আনসারের সঙ্গে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। চলছে পরিচ্ছন্নতা অভিযান ও সাধারণ মানুষের প্রশংসা। দর্শক, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদ। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবে স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে সেনা সদরে এক ব্রিফিংয়ে তিনি জানান, বৃহস্পতিবার রাত ৮টায় শপথ নিতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা, যার আকার ১৫ সদস্য বিশিষ্ট হতে পারে। এই সরকারকে সব ধরনের সহায়তা করবে সশস্ত্র বাহিনী। আরও জানাচ্ছেন রাকিব হাসান। এখন রাজনীতিবিদরা বললেন যে বিকেলে ঢাকা ক্যান্টনমেন্টের সেনা সদরে সাংবাদিকদের ব্রিফ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার রাত ৮টায়। শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার, বিকালে খুব টাইট হয়ে যেতে পারে কি উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন, এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত ৮টার দিকে করতে পারি। হয়তো 400 জন লোকের উপস্থিতি এখানে থাকবে। এই পরিসরে আমরা শপথ গ্রহণের অনুষ্ঠান ইনশাল্লাহ করব। অন্তর্বর্তীকালীন সরকারের আকার 15 সদস্যের হতে পারে বলেও ধারণা দেন তিনি। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে, তারপরেও 2-1 জন আপ অ্যান্ড ডাউন এটা করতে পারে, এটা এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। যেহেতু এটা ফর্মালি প্রকাশ করা হয়নি, এটা নিয়ে আমি আর আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি না। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে জানিয়ে লুটপাট ধ্বংসাত্মক কাজে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান সেনাপ্রধান। পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে 3-4 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না। অবশ্যই তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ, এবং আমি নিশ্চিত যে উনি এই সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস, এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার এই কাজ সমাধা করতে সক্ষম হবেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আনা মামলায় নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের 6 মাসের সাজা বাতিল করেছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। এর ফলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে তার আইনগত কোনো বাধা রইল না। এদিকে দেশবাসীর উদ্দেশ্যে লিখিত বক্তব্য প্রদান করেছেন নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে নিজে শান্ত থাকার পাশাপাশি আশপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করতে সকলের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আনা মামলায় নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের 6 মাসের সাজা বাতিল করেছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। দুপুরে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আওয়াল এই আদেশ দেন। আদালতে ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। পরে তিনি সাংবাদিকদের জানান, ডক্টর ইউনূসকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে তার আইনগত কোনো বাধা রইল না। এটা হাইকোর্টের নির্দেশ ছিল তাড়াতাড়ি করার জন্য, এবং এটা দীর্ঘদিন আরো দেরি হয়ে গেল, 2 মাসের চেয়ে আইনে। আমরা সেইভাবে স্পষ্ট দিচ্ছি, এই নির্দেশনা আমাদের উপরে বাইন্ডিং ছিল, যেই জন্য যৌথ পিটিশন দিয়েছে, কারণ নইলে এটা কন্টেম্পট অফ কোর্টের পর্যায়ে চলে যায়।
এদিকে দেশবাসীর উদ্দেশ্যে লিখিত বক্তব্য প্রদান করেছেন নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবৃতিতে তিনি বলেন, আমি সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানাই যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে, এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংস এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি এবং ছাত্র ও দলমত নির্বিশেষে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। তিনি আরও বলেন, আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সকলে শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গ। ধ্বংস, প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তরুণেরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছেন, সে স্বপ্ন বাস্তবায়নে মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। ছাত্র জনতার ত্যাগের মাধ্যমে অর্জিত বিজয় ষড়যন্ত্রকারীরা যাতে কোনোভাবে নস্যাৎ করতে না পারে, সেদিকে বিএনপি সহ দেশপ্রেমিক এবং গণতন্ত্রকামী সব দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ ভার্চুয়ালি যোগ দিয়ে এই আহ্বান জানান তারা। আরও জানাচ্ছেন মাহবুব সৈকত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর মুক্ত পরিবেশে জাতীয়তাবাদী দলের প্রথম মহাসমাবেশ। জাতীয় এবং দলীয় পতাকা সহ দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, নয়াপল্টন সহ পার্শ্ববর্তী সড়কগুলোতে ছিল নেতাকর্মী সহ জনতার ঢল। সমাবেশের শেষ পর্যায়ে ঘোষণা আসলো খালেদা জিয়া ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখবেন। মুহুর্মুহুর স্লোগানের মধ্যে নেতাকর্মীদের প্রাণভোমরা। চেয়ারপারসন উপস্থিত হয়ে বক্তব্যে কৃতজ্ঞতা জানান মুক্তির আন্দোলনের প্রতিটি মানুষের প্রতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন, দোয়া করেছেন, সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘ 6.5 বছর কারাভোগ থেকে মুক্তি লাভের পর হাসপাতাল থেকে দেয়া ভার্চুয়াল বক্তব্যে সাবেক এই প্রধানমন্ত্রী প্রতিশোধ, প্রতিহিংসা ভুলে শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ার ডাক দেন। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। বেলা 3:30টায় শুরু হওয়া সমাবেশে মুহুর্মুহুর করতালির মধ্যে লন্ডন থেকে স্কাইপিতে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তারেক রহমান। মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না, মানতে পারে না এবং মানবে না। বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশকে স্বৈরাচারের কবল থেকে মুক্ত করতে প্রাণ বিসর্জন এবং ত্যাগ স্বীকার করা প্রতিটি মানুষ ইতিহাসে অমর হয়ে থাকবেন বলে মন্তব্য করেন তিনি। দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করতে একটি চক্র কাজ করছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ষড়যন্ত্রকারীদের নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। শেখ হাসিনা বিনা ভোটে থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে মন্তব্য করে এই মুহূর্ত থেকে পুলিশের উপর হামলাও বন্ধ করার নির্দেশনা দেন। বিএনপি বিশ্বাস করে অধিকাংশ পুলিশ কর্মকর্তা
দেশের আইন কানুন মেনেই দায়িত্ব পালনের চেষ্টা করছেন। আইন ও বিচারের ভার নিজের হাতে তুলে না নিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার জন্যে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তারেক রহমান। নিজের হাতে আইন তুলে নেবেন না, প্রতিহিংসা, প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে। সভাপতির বক্তব্যে অন্তর্বর্তী সরকার গঠন করে ৩ মাসের মধ্যে নির্বাচন দেওয়ার তাগিদ দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং এই সরকার তারা ৩ মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন এবং এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেব, জনগণ তাকে দেবে। বন্ধুগণ, অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মাধ্যমে পরবর্তীতে একটি গণতান্ত্রিক সরকার আসবে, যে সরকার দেশকে গড়ে তুলবে এবং জন আকাঙ্ক্ষা পূরণ করবে। আর সেই জন আকাঙ্ক্ষা পূরণ করতে দেশের সব মানুষ একসাথে কাজ করবে, এমনটাই প্রত্যাশা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল নেতৃবৃন্দ। মাহবুব সৈকত, মাই টিভি, নয়াপল্টন, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে চান বিএনপির নেতাকর্মীরা। সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান তারা। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা অনুসরণ করে গণতন্ত্রকে সুসংহত এবং মানুষের নিরাপত্তায় নিয়োজিত থাকতে চান বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মমিন হোসেনের ক্যামেরায় ইউসুফ আলীর রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো অনুমতিবিহীন সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশ সফল করতে মিছিল নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয় ওয়ার্ড, থানা, উপজেলা ও জেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। দুপুরের মধ্যেই লাখো জনতার ঢল নামে নয়াপল্টন এলাকায়। সমাবেশে কেন্দ্রীয় নেতারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও নেতৃত্ব দানকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দলকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ফিরে পেয়েছি, তাদেরকে সালাম জানাচ্ছি। ছাত্রদের দমন করা কোন ষড়যন্ত্রের ক্ষমতা থাকে, কোন ছাত্ররা কোন আন্দোলনকারীরা তো ভাঙে নাই, ওইটা তো ভেঙেছে বিদেশি যারা এই দেশে গন্ডগোল করার চেষ্টা করছে। কেন্দ্রের নির্দেশ মেনে গণতন্ত্র সুরক্ষায় কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আসলে বাক স্বাধীনতা বলতে কোনো কিছু ছিল না। 16 বছর শেখ হাসিনা ওয়াজেদ দেশকে সন্ত্রাসী রাজ্যে কায়েম করেছিল। শেষ থেকে শুরু পর্যন্ত অধিকার আদায়ে সংগ্রাম করে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আমাদের, এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এই পরিবেশ সুদীর্ঘকাল টিকে থাকবে। দীর্ঘদিন পর বিধিনির্দেশহীন সমাবেশে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তৃণমূল পর্যায়ের নেতৃত্বদানকারীরা। বিজয় বিজয় বিজয়। ছাত্রদের জন্য আজকে আমরা এই শান্তির পতাকা পেয়েছি। আমরা যে আনন্দ উপভোগ করতেছি এটা বলার ভাষায় প্রকাশ করা যাবে না। ছাত্র এবং সাধারণ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। দীর্ঘ কয়েক বছর পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একই মঞ্চে বক্তব্যে আবেগ আপ্লুত হন নেতাকর্মীরা। এটা একটা ঐতিহাসিক বিজয়। আজকের দিনে আমরা উল্লাস করছি, আমাদের দেশ নেত্রী মুক্তি পেয়েছে। দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যেই রাষ্ট্র সংস্কারে যে 31 দফা ঘোষণা করেছেন, সেই ভিত্তিতেই আগামী দিনে সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। শুধু লন্ডন এবং বাংলাদেশ থেকে নির্দেশনা এসেছে দেশকে শান্তিপূর্ণভাবে গড়তে সকলকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। নুরুল হক নূর বলেন, নতুন রাষ্ট্র নির্মাণে রাজনৈতিক দলগুলোর সমঝোতা প্রয়োজন। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশে গণতন্ত্র থাকে না। ডাকসুর সাবেক ভিপি বলেন, আরেকটি দৈত্য দানবকে সরকারে বসানোর জন্য শিক্ষার্থীরা জীবন দেয়নি। দেশে যে নৈরাজ্য চলছে, এই বাংলাদেশের জন্য আন্দোলন করিনি। আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের মতো লুটপাটকারীদের উৎখাত করার হুঁশিয়ারি দেন তিনি। দরবার চালিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এই গণহত্যার জন্য শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে জনগণের
বিরুদ্ধে গিয়ে এরকমের গণহত্যা চালিয়ে কোনো ঘাতক সরকার রক্ষা পায়নি। এবার অন্যান্য প্রসঙ্গ। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে দেশের সব পুলিশ সদস্যকে স্ব কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মঈনুল ইসলাম। দায়িত্ব নেয়ার পর পুলিশ হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনে এই নির্দেশ দেন তিনি। ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুল ত্রুটি থাকার কথা স্বীকার করে সবকিছুর জন্য দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক। এস এম আরিফের রিপোর্ট। দায়িত্ব নেয়ার পর বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মঈনুল ইসলাম। এরপর পুলিশ হেডকোয়ার্টারে সাংবাদিকদের সাথে কথা বলেন আইজিপি। সংকটময় পরিস্থিতিতে সকল পুলিশ সদস্যকে কাজে যোগদানের নির্দেশ দেন তিনি। আমাদের রাজারবাগ পুলিশ লাইন্স, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, পিওএম, এপিবিএনস হেডকোয়ার্টার সহ অন্যান্য এপিবিএনস কার্যালয় সমূহ, সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন সহ সকল স্পেশালাইজড পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। আগামী 8 আগস্ট 2024 তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে যোগদান করতে হবে। ইতিমধ্যে এই নির্দেশনা প্রদান করা হয়েছে। ছাত্র আন্দোলন দমনে পুলিশের কতিপয় নেতৃস্থানীয়দের ভূমিকা নিয়েও কথা বলেন পুলিশ মহাপরিদর্শক। বিভিন্ন অপারেশন ইউনিটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি, যা আমরা স্বীকার করছি। এজন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা এখন থেকে আমাদের উপর অর্পিত আইনি সকল দায়িত্ব পালনে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ থাকব। এদিকে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পুরনো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি পুলিশ পরিদর্শক আব্দুল্লাহেল বাকি ও সাধারণ সম্পাদক করা হয়েছে দাউদ হোসেনকে। মানুষের মনে সমস্ত রকমের সন্দেহ দূর করতে চাই, মানুষকে পুলিশের প্রতি আস্থায় ফিরিয়ে নিয়ে আসতে চাই। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। শিক্ষার্থীদের দাবি আদায়ের পর স্বাভাবিক হতে চলেছে নগর জীবন। রাজধানীর প্রধান সড়কে যানবাহন সহ কর্মজীবী মানুষের ভিড়। তবে যানবাহন নিয়ন্ত্রণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাথে একযোগে কাজ করছে সর্বস্তরের শিক্ষার্থীরা। বিস্তারিত আমেনা হিরার রিপোর্টে। টানা 4 দিন অস্থির অবস্থার পর স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। রাজধানীর সড়কগুলোতে বেড়েছে গণপরিবহন, বাড়ছে লোক সমাগমও। রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি। কয়েকটি পয়েন্টে শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। সড়কে গাড়ি চলাচল সহ অন্যান্য শৃঙ্খলা বজায়ও কাজ করছেন তারা। ভুল লেনে গাড়ি, হেলমেটবিহীন মোটরসাইকেল ও বেপরোয়া গাড়ি চালানো নজরে এলেই থামিয়ে দিচ্ছেন শিক্ষার্থীরা। প্রথমত লেন মেইনটেইন তো করেই না, দ্বিতীয় কথা হচ্ছে কেউ কথাও শোনে না, আর পথচারীও আসলে ফুটওভার ব্রিজ ইউজ করে না, অত্রতত্র রাস্তা পারাপার করে। যত সেফটি আছে এগুলো পড়া দরকার। আমরা মনে করিয়ে দিচ্ছি, যদি আমরা এটা মনে রাখে তাহলে নেক্সট টাইম থেকে নিজেরা করবে। সড়কে এতদিন নানা অসঙ্গতি থাকলেও এখন তার আর সুযোগ নেই বলে দাবি শিক্ষার্থীদের। প্রত্যেক দায়িত্ব হলো রাষ্ট্রের অধিকারগুলো কি সবার সামনে তুলে ধরা। আমরা সেই কার্যক্রমের অংশ হিসাবে আজকে এই কাজটা করতেছি। আমরা এখানে রাজনীতির বিষয়টা দেখতে চাচ্ছি না, টোটালি আমরা দেশকে সংস্কার করার প্রত্যয়ে নেমেছি। এদিকে শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেছেন পথচারীরা। ভালো চালাতে আছে, কোনো সমস্যা হইতেছে না, সুন্দর মতো চালাতে আছে ওরা ছাত্ররা। অসাধারণ, এটাই তো চেঞ্জ। আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন দেখছি। ওরা সিরিয়াল মতো গাড়ি ছাড়তেছে এবং প্রত্যেকটা মেইনটেইন করতেছে সবকিছু। আর সব জায়গায় বাচ্চারা প্রতি পয়েন্টে আমি বাচ্চাদের দেখতেছি, লক্ষ্য করতেছি। স্যালুট জানাচ্ছি আমি। আগামীতে সুন্দর দেশ গড়তে শিক্ষার্থীরা ঢাল হয়ে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। এদিকে শুধু রাজধানী নয়, সারা দেশে যানবাহন নিয়ন্ত্রণ ও দেশ পরিচ্ছন্ন অভিযানে নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে
আরও জানাচ্ছেন জুবাইর রহমান। অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হয়ে আসছে সিলেটের পরিস্থিতি। নগরে বেড়েছে যান চলাচল, খুলছে ব্যবসা প্রতিষ্ঠানও। নগরে যান চলাচল বাড়লেও আগের দিনের মতো বুধবার কোনো ট্রাফিক পুলিশকে দেখা যায়নি। আনসার সদস্যদের সাথে নিয়ে শিক্ষার্থীরাই ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন। নগর পরিচ্ছন্নতাও কাজ করছেন শিক্ষার্থীরা। টাঙ্গাইল শহরের সড়কে শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছে। সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা শহরের বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন শুরু করে। এ সময় তারা হাত মাইক ও বাঁশি ব্যবহার করে যানবাহন সারিবদ্ধভাবে চলাচলে সহায়তা করছে। অপরদিকে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা শহরের বিভিন্ন রাস্তাঘাট পরিষ্কার করছে। দেশের চলমান পরিস্থিতিতে কুমিল্লা নগরীতে ট্রাফিক পুলিশ না থাকায় শৃঙ্খলা বজায় রাখতে সড়কে কাজ করছে শিক্ষার্থীরা। নগরীর বিভিন্ন ট্রাফিক মোড় ছাড়াও গুরুত্বপূর্ণ অংশে তারা অবস্থান নিয়ে যানবাহনগুলোকে নিয়ন্ত্রণ করতে দেখা যায়। ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সকালে শহরের পায়রা চত্বর, প্রেরণা ৭১ চত্বর, হামদহ, আরাবপুর সহ কয়েকটি এলাকায় সড়ক পরিষ্কার করতে দেখা যায় তাদের। ময়মনসিংহের জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে, তবে এখনও আতঙ্ক কাটেনি। ময়মনসিংহ নগরীর গাঙ্গিনার পাড় ট্রাফিক মোড় সহ বিভিন্ন মোড়ে মোড়ে আনসার সদস্যদের পাশাপাশি শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করায় জনজীবন অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। নগরীর মার্কেট ও বিপণী বিতান খুলে ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়ীরা। নগরীর বাসস্ট্যান্ডগুলো থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের যানজট সহ শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে পুরো দায়িত্ব পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা। তাদের সাথে সহযোগিতা করছেন আনসার সদস্যরা। পাশাপাশি সদর থানা সহ শহর জুড়ে বিশৃঙ্খলায় সৃষ্ট ময়লা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করতে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন মহতী উদ্যোগে সাধারণ জনগণ প্রশংসা করেছেন। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। এইচএসসি ও সমমান পরীক্ষাগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে সই করেছেন সরকারি মাধ্যমিক শাখা ২ এর উপসচিব সৈয়দ এজেড মোর্শেদ আলী। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১১ আগস্ট ২০২৪ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪-এর পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলমান পরিস্থিতিতেও বাংলাদেশে সহযোগিতা অব্যাহত রাখবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটা দাবি করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও তার জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ IMF বলেও দাবি করা হয় প্রতিবেদনে। বাংলাদেশকে দেয়া $৪৭০ কোটি ঋণ সহায়তা অব্যাহত রাখবে সংস্থাটি, যা অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতের পাশাপাশি প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ বিষয়ে এই প্রথম নিজেদের অবস্থান স্পষ্ট করল IMF। গত বছরের জানুয়ারিতে হওয়া ঋণ চুক্তির আওতায় এর মধ্যে ৩ কিস্তিতে $২৩০ কোটি ৮২ লাখ ছাড় দিয়েছে IMF। গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ২০৯ জন বন্দী পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়ার সময় নিরাপত্তা কর্মীদের গুলিতে ৬ বন্দী নিহত হয়েছে। বুধবার বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দীরা বিদ্রোহ করে। বিদ্রোহের সময় বন্দীরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কারারক্ষীরা তাদের নিভৃত করার চেষ্টা করলে বন্দীরা কারারক্ষীদের উপর চড়াও হয়। বন্দীরা দেয়াল ভেঙে, দেয়াল টপকে, দেয়ালের সাথে বিদ্যুতের পাইপ লাগিয়ে কারারক্ষীদের মারধর করে পালিয়ে যেতে চায়। এক পর্যায়ে সেনাবাহিনীকে খবর দেয়া হলে সেনাবাহিনী কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করে। বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন মাইটিভি প্রস্তাবিত মাই হেলথ সেন্টার হাসপাতালে ভাঙচুর, কর্তব্যরত স্টাফদের উপর হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় শতাধিক লোকজন এসে নথুল্লাবাদ
মাইটিভি গেট ও পার্শ্ববর্তী টিনের বেড়া এবং ছাউনি ভাঙচুর করে। এ সময় বাধা দিলে কর্তব্যরতদের অশ্রাব্য ভাষায় গালমন্দ করে। পরে সেনাবাহিনীর একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হামলাকারীর 4 জনকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দর্শক, সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত 8টায় জানালেন সেনাপ্রধান। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান খালেদা জিয়ার। ছাত্র জনতার বিজয় নস্যাৎ করতে দেয়া যাবে না বললেন তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে দেশের সব পুলিশ সদস্যকে কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মঈনুল ইসলাম। সাম্প্রতিক ঘটনায় দুঃখ প্রকাশ। রাজধানী সহ সারা দেশে আনসারের সঙ্গে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। চলছে পরিচ্ছন্নতা অভিযান ও সাধারণ মানুষের প্রশংসা। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।